আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 24, 25 অথবা 26 ব্যাচ আছো, তোমরা অলরেডি বুঝতে পারতেছো আজকে তোমাদের সাথে আমরা কোন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আমাদের এসএসসি জুলজি সপ্তম যে অধ্যায়টা মানে মানব কঙ্কালতন্ত্র, হিউজ একটা চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যে চ্যাপ্টারটা কেবলমাত্র এসএসসি না, তোমাদের যাদের স্বপ্ন আছে মেডিকেলে পড়ার, মেডিকেলে আসার পরে এই হাড্ডি তোমাকে হাতে নিয়ে পড়াশোনা করতে হবে। তো এই হাড্ডি হাতে নিয়ে পড়াশোনা করার জন্য হইলেও তোমাকে এই চ্যাপ্টারটা ভালো করে। তো তোমরা বুঝতে পারতেছো আমরা এই সম্পূর্ণ চ্যাপ্টারটা হচ্ছে আমাদের মানব কঙ্কালের যত হাড় আছে প্রত্যেকটা হাড় ভেঙে ভেঙে মানে হাতে ধরে ধরে তোমাকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব। এবং আমাদের এই অধ্যায়টা হচ্ছে আমরা আমাদের যে জুলজি গাজী আজমল স্যারের বই থেকে দাগায় দাগায় তোমাকে একদম লাইন বাই লাইন পড়ায় দেওয়া হবে। যখন কঙ্কালের প্রয়োজন আমরা কঙ্কাল ধরে ধরে তোমাকে পড়িয়ে দিব, অর্থাৎ তোমাকে একটা কমপ্লিট প্যাকেজের মাধ্যমে বোথ ফর এসএসসি এবং অ্যাডমিশন এক ফুটও তুমি আজকের এই ক্লাসটা শুরু করে একদম শেষ ক্লাস পর্যন্ত করো, তোমাকে আর কোনোদিন অন্য কোনো টিচারের কাছে গিয়ে এই অধ্যায়টা কারোর কাছে পড়াই লাগবে না। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এই অধ্যায়টা শুরু করে দিই। তো ফার্স্টে আমরা যেটা দিয়ে শুরু করব আমাদের মানব কঙ্কালতন্ত্র। এখান থেকে আমরা লাইন বাই লাইন দাগায় দাগায় পড়বো। যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা এমসিকিউর জন্য দাগায় ফেলবো, যেটা রিটেনের জন্য আমি বলে দেবো এটা রিটেন এবং রিটেন আকারে পড়ে নিব। আর যখন কঙ্কাল লাগবে আমরা কঙ্কালটা ধরে ধরে পড়বই। তো প্রথমে আমার যে জিনিসটা লাগবে, চলন আর অঙ্গ চলনের জন্য আমাদের তিনটা তন্ত্র একসাথে কাজ করে, ওই তিনটা তন্ত্রের নাম মনে রাখা লাগবে। তন্ত্র তিনটা হচ্ছে, একটা হচ্ছে কঙ্কাল তন্ত্র, একটা হচ্ছে পেশিতন্ত্র আর একটা হচ্ছে স্নায়ুতন্ত্র। তার মানে চলন এবং অঙ্গ চলনের জন্য আমাদের তিনটা তন্ত্র কাজ করে, এক হচ্ছে কঙ্কাল তন্ত্র, দুই পেশিতন্ত্র, তিন স্নায়ুতন্ত্র। এই তিনটা তন্ত্রের নাম তোমাকে মনে রাখতে হবে। কঙ্কাল তন্ত্র কোনটা? এই যে আমরা যে কঙ্কাল নিয়ে পড়াশোনা করি নর্মালি হচ্ছে আমাদের হাড়গুলা, এই হাড়গুলাই হচ্ছে আমার কি তন্ত্র? কঙ্কাল তন্ত্র। অন্যদিকে আমার যে পেশিতন্ত্র আছে, পেশিতন্ত্র মানে বলতে আমার হাতের যে মাংসগুলো আছে না, মাংসখণ্ড, এই মাংসগুলাকে বলা হয় পেশি। এখন তুমি চিন্তা করো আমাদের মাংস যদি না থাকতো তুমি কিন্তু হাড় ওঠানামা করাতে পারতা না। এই যে আমরা যখন হাড় উপরে উঠাই তখন আমাদের বাইসেপস, আর যখন নিচে নামাই তখন ট্রাইসেপস, এই পেশিগুলো সংকুচিত প্রসারণের মাধ্যমে হচ্ছে আমাদের কঙ্কাল উপরে নিচে ওঠানামা করে। তার মানে আমাদের কঙ্কাল তন্ত্রের সাথে পেশিতন্ত্র যুক্ত থাকে। দেন আরেকটা তন্ত্র আছে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। দেখো আমাদের ব্রেন যদি আমাদেরকে নির্দেশ না দেয় যে কঙ্কাল উপরে নিচে উঠাও বা ডানে যাও বায়ে যাও সামনের দিকে তাকাও মাথা ঘুরাও, আমাদের ব্রেন মানে স্নায়ু, আমরা তো জানি ব্রেনের কোষকে বলা হয় নিউরন, এটা যদি আমাদেরকে নির্দেশ না দিত তাইলে হচ্ছে আমরা আমাদের কঙ্কালতন্ত্র বা আমরা চলাচল করতে পারতাম না। অর্থাৎ আমাদের চলাচলের জন্য তিনটা তন্ত্র একসাথে কাজ করবে। দেন চলে আসে পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখবো আমাদের কঙ্কালতন্ত্র কাকে বলে। তো কঙ্কালতন্ত্র কাকে বলে একটা ব্র্যাকেট দিয়ে পেলো, দেন আমি ভেঙে ভেঙে ডেফিনেশনটা তোমাকে বুঝাই দিতেছি। ফার্স্টে যেটা দেওয়া আছে যে আমাদের ভ্রূণীয় মেজোডাম থেকে আমাদের কঙ্কালতন্ত্র তৈরি হয়। মেজোডাম তোমরা সবাই জানো আমাদের ভ্রূণের তিনটা স্তর, একটা হচ্ছে অ্যাক্টোডাম, দেন হচ্ছে আমাদের মাঝখানে থাকে হচ্ছে মেজোডাম, আর একদম ভিতরের দিকে ভ্রূণের যে স্তরটা থাকে এটা সবাই জানো, এটাকে বলা হয় অ্যান্ড্রোডাম। এর মধ্যে আমার ভ্রূণের যে মাঝের স্তর যেটা মেজোডাম, ওই মেজোডাম থেকে আমাদের কঙ্কালতন্ত্র আসে। এটার পাশে একটা স্টার দিয়ে রাখে, এটা এমসিকিউ তো আসবে যে কঙ্কালতন্ত্র ভ্রূণীয় কোন স্তর থেকে তৈরি হয়? মেজোডাম স্তর থেকে তৈরি হয়। এখন আসে ভ্রূণীয় মেজোডাম থেকে কি কি তৈরি হয়? অস্থি তৈরি হয় আর তরুণাস্থি তৈরি হয়। তরুণাস্থিকে ইংরেজিতে কার্টিলেজ বলা হয়, অস্থির একটা ইংরেজি নাম আছে ওইটাকে বলা হয় বোন। বোন মানে কিন্তু আবার সিস্টার বোঝাচ্ছে না, বোন মানে হাড্ডি বোঝাচ্ছে বা হাড়। তাহলে আমাদের ভ্রূণীয় মেরুদণ্ড থেকে অস্থি আর তরুণাস্থি নামক কি টিস্যু বলছে? যোজক টিস্যু। এই যোজক টিস্যুর একটা ইংরেজি নাম আছে, এটাকে বলা হচ্ছে কানেকটিভ টিস্যু। কি টিস্যু? কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু ইংরেজি নাম কি? কানেকটিভ টিস্যু। এখন কানেকটিভ টিস্যু কেন বলা হয়? কারণ আমাদের এই টিস্যুটা হচ্ছে দেহের বিভিন্ন অংশের সাথে কানেকশন তৈরি করে। কি তৈরি করে? কানেকশন। কানেকশন জিনিসটা আমি তোমাকে সহজভাবে বুঝাই। তো তোমার কাছে 10 গ্লাস পানি আছে, এর মধ্যে 1 গ্লাস পানি তোমার আর 9 গ্লাস পানি হচ্ছে অন্য কারো। তুমি যেটা করলা যে তোমার গ্লাসের পানি আর বাকি 9 গ্লাসের পানি একসাথে একটা জগের মধ্যে রাখলা, রাখার পরে তোমার গ্লাসের মধ্যে তুমি আবার পানি নিলা। তুমি বলো তো তোমার গ্লাসের পানি কি তোমার কাছে আসলো নাকি তোমার কাছে বাকি 10 গ্লাসের পানি একত্রিত হয়ে একসাথে চলে আসে, তাই না? একইভাবে তোমার দেহে যে রক্ত আছে, ধরো আমার হাতের রক্ত, এই হাতের রক্ত তো আমাদের অবশ্য হৃৎপিণ্ড থেকে হাতে গেছে, কারণ হাতের রক্ত থেকে হাতে থাকে না, আমার হৃৎপিণ্ডে ফেরত আসে, হৃৎপিণ্ডে কিন্তু ফেরত আসে। দ্বিতীয়বার যখন হৃৎপিণ্ড থেকে আবার হাতে যাবে তোমার কাছে কি মনে হয় আগের হাতের রক্ত কি আবার হাতে গেছে নাকি সারা দেহের রক্ত একসাথে মিক্সড হয়ে নতুন কোনো রক্ত আবার হাতে গেছে? নতুন রক্ত অবশ্যই গেছে। তার মানে আমাদের রক্ত এক জায়গায় থাকে না, রক্ত সারা দেহে আমাদের পরিবহন হয় এবং পর্যায়ক্রমে সারা দেহের মধ্যে একটা রক্তকণিকা যাইতে পারে। তো এই যে সারা দেহের সাথে একটা কানেকশন তৈরি করে এই জিনিসটাকে বলে কানেকটিভ টিস্যু। একইভাবে আমাদের তোমরা সবাই জানো রক্তকে বলা হয় কিন্তু তরল যোজক টিস্যু। যোজক কেন? কারণ ওই যে কানেকশন তৈরি করে। কঙ্কালও কিন্তু আমার যোজক টিস্যু। কেন কঙ্কাল যোজক টিস্যু? সহজ কথায় ধরো তুমি মাথার উপর 50 কেজির একটা বস্তা রাখলা, মাথার উপর 50 কেজির একটা বস্তা রাখার পরে ধরো তুমি মাটিতে দাঁড়াই আছো, মাটি শক্ত, তাহলে তুমি অবশ্যই ডিবে যাবে না, তাই না? এখন তো তুমি কাদা মাটির উপর দাঁড়াইয়া তোমার মাথার উপর আমি 50 কেজির বস্তা দিয়ে দিলাম, কি হবে বলো তো? তোমার পা অবশ্যই কাদা মাটিতে ডেবে যাবে। কেন ডেবে যাচ্ছে? তুমি তো বস্তা দিয়েছো তোমার মাথার উপর, তো মাথায় না পেটের ভিতরে চলে যাওয়ার কথা, মানে মাথা ভিতরে ঢুকে যাওয়ার কথা, পা কেন মাটির নিচে যাচ্ছে?
তার মানে কি বোঝা যাচ্ছে, আমার মাথার উপর তুমি ভার দিছো, এই ভারটা মাথা থেকে গেছে মেরুদণ্ডের হাড়ে, মেরুদণ্ডের হাড় থেকে গেছে আমাদের এই যে কোমরের হাড়ে, কোমরের হাত থেকে গেছে পায়ের হাড়ে, পায়ের হাত থেকে গেছে মাটিতে, দেন মাটিতে ভার যাওয়ার কারণে মাটি ঢেবে যাচ্ছে। তার মানে আমাদের এই কঙ্কাল তন্ত্রের ভার একটা কঙ্কাল বহন করে না, সারা দেহের কঙ্কাল একত্রিত হয়ে কাজ করে। এই জন্য আমাদের কঙ্কাল তন্ত্র যদি একসাথে কানেকশন করে কাজ করে, এই জন্য আমাদের কঙ্কাল তন্ত্র হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু। বুঝতে পারছো আশা করি? আচ্ছা, তাহলে হচ্ছে যে তন্ত্র আমাদের কি করে স্যার, দেহের আকৃতি দান করে। তাহলে আমরা যে একটা নির্দিষ্ট আকৃতি আছে, যে আমরা মানুষের একটা আকৃতি, গরু মহিষ ছাগলের একটা আকৃতি, আকৃতি কে দান করছে? কঙ্কাল। কঙ্কাল না থাকলে আমরা দেখেছি মোটু পাতলু, যেমন হচ্ছে মোটু পাতলু কার্টুনের মধ্যে দেখো না যে গাড়ি যখন ওর উপর দিয়ে যায় তখন একদম চ্যাপটা হয়ে নিচে পড়ে যায়, তাই না? তা আমাদের আকৃতি কোনো থাকতো না, আমরা ওই যে নিচে কার্পেটের মতো বিছায় থাকতাম। আচ্ছা, দেন আমার দেহের ভার বহন করে, যে আমার দেহের মধ্যে এত তো মাংসের খণ্ড, এত তো অঙ্গ, এই ভারগুলো কে বহন করতেছে? কঙ্কালই কিন্তু বহন করতেছে। দেন হচ্ছে পেশি সংযোগ স্থান, আমার যে হাড্ডি, ধরো আমার হাতের যে হাড্ডিটা, আমি যে তোমাকে এটা দেখাই, এই যে হাতের হাড়, এটা হচ্ছে মানবদের সবচেয়ে উপরের হাড়। তো এই হাড়, এই নর্মাল কি আমার হাতে গেলে হাড় থাকে না? হাড়ের উপর মাংস থাকে, মাংস থাকে কিন্তু। এবং স্যার প্রত্যেকটা হাড্ডির এই এই জায়গার মধ্যে একটা মাংস পেশি থাকে, এখানে আরেকটা মাংসের খণ্ড থাকে, এই জায়গায় আরেকটা মাংসের খণ্ড থাকে। প্রত্যেকটা হাড়ের মধ্যে কিন্তু আমার মাংসের জন্য আলাদা আলাদা করে জায়গা আছে। এখানে কিন্তু একটা মাংস না, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা মাংস, যে লাল লাল করে দাগ দেওয়া আছে না, এগুলো হচ্ছে মাংসকে বোঝাচ্ছে। তাহলে আমাদের হাড্ডির মধ্যে মাংস লাগানো থাকে, তার মানে পেশি সংযোগের স্থান প্রদান করে। আচ্ছা, দেন আমার দেহের অঙ্গ সমূহকে রক্ষা করে, এই যে আমাদের হৃৎপিণ্ড ফুসফুস দেহের ভিতরে থাকে না, এগুলারে কে রক্ষা করতেছে? এগুলাকে রক্ষা করতেছে কে? আমাদের এই কঙ্কাল রক্ষা করতেছে। আর এই যে তন্ত্রগুলো এই কাজটা করে তাকে আমরা কি বলি? কঙ্কাল তন্ত্র। আচ্ছা, দেন চলে এসে আমরা পরবর্তী পেজে যাই। আমাদের কঙ্কাল তন্ত্রকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে বহিঃকঙ্কাল, একটা হচ্ছে অন্তঃকঙ্কাল, আর একটা হচ্ছে স্প্লাঙ্কনিক কঙ্কাল। টোটাল 3 ভাগে কঙ্কাল তন্ত্রকে ভাগ করা হয়েছে। প্রথমে যে কঙ্কালটা বহিঃকঙ্কাল, বহিঃকঙ্কাল কাকে বলে? যে কঙ্কাল বাইরে থেকে দেখা যায়, নর্মাল নর্মাল বাইরে থেকে। তুমি বলো বাইরে থেকে আবার কি কঙ্কাল দেখা যায়? হ্যাঁ স্যার, বাইরেও আমাদের কিছু কঙ্কাল থাকে। ফর এক্সাম্পল, আমাদের চুল তোমার কাছে একটু অবিশ্বাস্য মনে হতে পারে, আমাদের নখ, আমাদের গায়ে যে লোম, এগুলো হচ্ছে আমাদের বহিঃকঙ্কাল। বলে এগুলো আবার কঙ্কাল হয় কেমনে? সহজ কথায় স্যার, আমাদের দেহের মাংস ছাড়া বাকি যা আছে সবই তুমি কঙ্কাল ধরতে পারো। মাংস বা নরম টিস্যু ছাড়া, তরল টিস্যু ছাড়া বাকি কিছু থাকলেই কঙ্কাল। কারণ আমাদের চুলে কি কোনো মাংস আছে? নখে কোনো মাংস আছে? লোমে কোনো মাংস আছে? না। তাহলে এগুলো পেশি না, এগুলো মাংস না, তার মানে এগুলো হচ্ছে কঙ্কাল। আর যে কঙ্কাল বাইরে থেকে দেখা যায়, আমাদের দাঁত, দাঁত কিন্তু বাইরে থেকে দেখা যায়, তার মানে দাঁতও কিন্তু এক ধরনের কঙ্কাল। তবে এটা হচ্ছে বহিঃকঙ্কাল। তার মানে যে কঙ্কাল বাইরে থেকে দেখা যায়, তাহলে এই শব্দটা রাখবো, বাইরে থেকে দেখা যায়। আচ্ছা, এখন আমাদের বহিঃকঙ্কাল নরমালি হচ্ছে ত্বকের ভিতরে থাকে, ত্বকের ভিতরে, বাইরে থেকে দেখা যায় ত্বকে, স্কিনে থাকে। এই জন্য একে বলা হয় ত্বকোদ্বোধঙ্গাদি, শব্দটা থাকবে। তাহলে আমাদের কোন কঙ্কালকে ত্বকোদ্বোধঙ্গাদি বলা হয়? এটা পাঁচ স্টার দিয়ে রাখো, সেটা হচ্ছে বহিঃকঙ্কাল। এক্সাম্পল গুলো দেখ দাও, নখ, দাঁত, লোম, 5 স্টার দিয়ে রাখো। দেন চলে আসো অন্তঃকঙ্কাল। কি কঙ্কাল? অন্তঃকঙ্কাল। তো নরমালি দাগ দাও যে কঙ্কাল বলতে আমরা মূলত অন্তঃকঙ্কালই বুঝি। কারণ কাউকে যদি তুমি বলো কঙ্কালের কথা, সে কি আসলে দাঁত, নখ, লোম এগুলোর বুঝবে, নাকি সে এই হাড়গুলোর নাম বুঝবে? অবশ্যই হাড্ডিগুলোর নাম বুঝবে। তার মানে আমরা কঙ্কাল বলতে অন্তঃকঙ্কালকে বুঝি না। অন্তঃকঙ্কাল মানে দেহের ভিতরে যে কঙ্কালগুলো থাকে, এটার আমরা বলি অন্তঃকঙ্কাল। তো অন্তঃকঙ্কাল কি কি নিয়ে গঠিত? অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন, এই নামগুলো নিয়ে গঠিত। লিগামেন্ট, টেন্ডন কি সামনে আমরা বিস্তারিত আলোচনা করবো, কারণ আমাদের একটু পরেই আমি তোমাকে একটু দেখাই। আমাদের কঙ্কাল তন্ত্রের টোটাল 5টা অংশ আছে। আমি যে তোমাকে দেখাই, এই যে 5টা অংশের নাম একটু দেখো। এই যে লিগামেন্ট, টেন্ডন, অস্থিসন্ধি, আর উপরে আছে হচ্ছে অস্থি আর তরুণাস্থি, হচ্ছে কঙ্কালের 5টা অংশ। আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, যে লিগামেন্ট কি, টেন্ডন জিনিসটা কি। আচ্ছা, দেন চলে আসে এখান থেকে, আমরা আমাদের পরবর্তী পেজে ছিলাম, আমরা ছিলাম এখানে। আচ্ছা, দেন এই কঙ্কাল বাইরে থেকে দেখা যায় না, বেশ সিম্পল কথাবার্তা, অন্ত মানে ভিতরে। আচ্ছা, এখন এটার আবার 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল মানে কি বুঝো, উপাঙ্গীয় মানে কি? আমরা যখন 206টা হাড্ডি মুখস্থ করবো কঙ্কাল তন্ত্রের, তখন আমরা দেখতে পারবো অক্ষীয় মানে কি, উপাঙ্গীয়। এখন আমি একটু বলিনি, অক্ষীয় মানে আমার এই যে অক্ষ বরাবর, দেহের সোজাসুজি বরাবর, অয়ক্ষ বরাবর যে কঙ্কালগুলো থাকে, এটার বলে অক্ষীয় কঙ্কাল। আর আমাদের হাত আর পায়ের কঙ্কালগুলো, এগুলো হচ্ছে উপাঙ্গ হিসাবে, মানে বিভিন্ন অঙ্গ হিসাবে কাজ করে, হাত পা আশেপাশে ছড়ায় যায়, হাত পাকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল। তার মানে দেহের সোজা অয়ক্ষ বরাবর যে কঙ্কাল, এটা হচ্ছে অক্ষীয়, আর অয়ক্ষের সাথে হাত পায়ের কঙ্কালগুলো উপাঙ্গীয়। আমরা উপাঙ্গীয় অক্ষীয়, আমাদের উপাঙ্গীয় কঙ্কাল আছে হচ্ছে টোটাল 126টা, আর অক্ষীয় কঙ্কাল আছে 80টা। এই হচ্ছে আমাদের টোটাল 206টা হাড্ডি। আমরা নেক্সট ক্লাসে বা এই ক্লাসে হচ্ছে 206টা হাড্ডি মুখস্থ করবো। দেন আমাদের আরেকটা কঙ্কাল তন্ত্র আছে, সেটা হচ্ছে স্প্লান্সনিক কঙ্কাল তন্ত্র। কি কঙ্কাল তন্ত্র? স্প্লান্সনিক। এটা মানে কি বোঝায়? এটাও এক ধরনের অন্তঃকঙ্কাল, পাশে দাগ দিয়ে স্টার দিয়ে রাখো। তাহলে এটা অন্তঃকঙ্কাল হলে কেন এটাকে আলাদা করে ক্লাসিফিকেশন করছে, তার একটা কারণ আছে। খেয়াল করো, আমাদের এই কঙ্কালটা অন্তঃকঙ্কাল হইলো, বাট নর্মালি আমাদের এই কঙ্কাল, সে যে উপাদানে গঠিত হয়, কঙ্কাল নর্মালি ক্যালসিয়াম লবণ সমৃদ্ধ উপাদান দিয়ে গঠিত।
কিন্তু আমাদের স্প্লাঙ্কটিক কঙ্কাল এগুলো কঙ্কাল দেহের ভিতরে থাকে, বাট অন্তঃকঙ্কালের মতো না, গঠনটা অন্তঃকঙ্কালের মতো না, বাট দেহের ভিতরে কিন্তু থাকে। এই জন্য এদেরকে একটা আলাদা নাম দেওয়া হয়েছে। এরা কারা? এরা তো সব শ্বসন তন্ত্রের কঙ্কালগুলা, তরুণাস্থিগুলা। কি ওই যে লেরিংস মানে হচ্ছে আমাদের ষড়যন্ত্রকে বোঝায়, কি যন্ত্র? ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের তরুণাস্থি। তারপর ট্রাকিয়া সি আকৃতির তরুণাস্থি, তোমরা যারা শ্বসন তন্ত্র পছন্দ জানো 15 থেকে 20টা তরুণাস্থি থাকে। আর হচ্ছে ট্রাকিয়া ব্রঙ্কাস, ট্রাকিয়াটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এটা ট্রাকিয়া, ট্রাকিয়াটা দুইটা ফুসফুসের জন্য দুই ভাগে বিভক্ত হয়, এটা আমরা কি নামে ডাকি? ব্রঙ্কাস নামে ডাকি বা ব্রঙ্কাই নামে ডাকি। ওদের তরুণাস্থিগুলো হচ্ছে স্প্লাঙ্কনিং, এগুলোর পাশে স্টার দিয়ে রাখো, এমসিকিউতে আসবে। আচ্ছা দেন চলে আসো কঙ্কালতন্ত্রের কাজ। এইটা ডাব্লিউ লিখে গোল দাগ দাও, এটা কিন্তু রিটেনে আসবে যে কঙ্কালতন্ত্রের কাজ কি। প্রত্যেকটা পয়েন্ট বাঁকা করে দাগ দিয়ে ফেলো কঙ্কালতন্ত্রের কাজ। বাট আমি কিন্তু এটার ভিতরে পড়াবো না, কারণ এটা সিম্পল পড়া, তুমি নিজে বুঝবা। দৈহিক কাঠামো গঠন, আমাদের নির্দিষ্ট একটা দৈহিক আকৃতি দান করছে না কঙ্কাল, এটা বোঝা যায়, এগুলো রিটেনে লিখতে পারবা, বাট পয়েন্টগুলো মনে রাখবা খালি। সুরক্ষা, আমাদের ফুসফুস, হৃদপিণ্ড, যকৃৎ, কিডনি, যত নরম অঙ্গ আছে, যে ব্রেন আমাদের কিসের ভিতরে থাকে? ব্রেন তো আমাদের এটা স্কাল বা করটির ভিতরে থাকে, তার মানে সুরক্ষা দান করতেছে। দেন সংযোগতল সৃষ্টি, কিসের সংযোগতল? এই যেগুলোর মধ্যে মাসল লাগানো থাকে, পেশি লাগানো থাকে, পেশি সংযোগস্থল কে দিতেছে? কঙ্কাল। দেন আসে চলো, এই কঙ্কাল যদি না থাকতো আমরা চলাফেরা করতে পারতাম না? অবশ্যই না। দেন আসে ভার বহন, আমাদের দেহের ভার বহন করে, এগুলো আমরা অলরেডি পড়ছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে শারীরবৃত্তীয় যে কাজগুলো। কি কাজ? শারীরবৃত্তীয় কাজ। তো শারীরবৃত্তীয় কাজ কি কি আছে? পাঁচটা আছে। তো রক্ত কণিকা উৎপাদন, কি কণিকা উৎপাদন? রক্ত। তাহলে আমাদের রক্ত কই তৈরি হয়? তোমরা যারা তৃতীয় অধ্যায় পড়ছো তোমাদের এই বেসিক জিনিসটা আছে, যে আমাদের ছোটবেলায় বা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের রক্ত কণিকা তৈরি করতো কিন্তু যকৃৎ, বাট যখন আমাদের পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে তখন যকৃৎ কিন্তু লোহিত রক্ত কণিকা তৈরি করি না। এখন আমাদের রক্ত কণিকা তৈরি করছে অস্থিমজ্জা। দাগ দাও, রক্ত কণিকা উৎপাদন করে প্রধান টিস্যু, পাশে স্টার দিয়ে রাখো, সেটা হচ্ছে অস্থিমজ্জা। আর এখন যকৃৎ তাহলে কি করে? এখন যকৃৎ তৈরি করে না, যকৃৎ উল্টা লোহিত রক্ত কণিকাটা ভেঙে ফেলে, রক্ত কণিকা আরো ভেঙে ফেলে। আচ্ছা, এখন অস্থিমজ্জা জিনিসটা কি? এই যে আমাদের হাড়, এই হাড়ের ভিতরে যে নরম একটা অংশ থাকে না, বা তোমরা মুরগির হাড় যখন খাইতে যাও দেখবা মুরগির হাড়ের ভিতরে একটা নরম অংশ থাকে, তাই না? ওই নরম অংশটাকে বলা হয় অস্থিমজ্জা। কি মজ্জা? অস্থিমজ্জা। হাড়ের ভিতরের একদম কেন্দ্রের যে অংশটা, এটা হচ্ছে অস্থিমজ্জা। এই অস্থিমজ্জা থেকে আমাদের তৈরি হয়। কারণ সব হাড় থেকে কিন্তু আমাদের রক্তকণিকা তৈরি হয় না। কোন কোন হাড় থেকে তৈরি হয়? দাগ দাও, পাঁজর, কশরুকা, করটিকি, ফিমার, হিউমেরাসের মস্তক, এই শব্দগুলো দাগ দাও। পাঁজর কোনটা? স্যার আমাদের এই যে বুকের যে হাড়গুলো আছে না, চিকন চিকন হাড়গুলা, এই যে এই হাড়গুলোকে বলে পাঁজরের হাড় বা পশুকা। আমরা এগুলো নিয়ে বিস্তারিত পড়াশোনা করবো। এটা হচ্ছে আমাদের বুকের হাড়, এটা হচ্ছে পশুকা হাড়, এই যে এইভাবে থাকে, এইভাবে থাকে। যাই হোক, আমি তো এখানে আটকা দেখাইতে পারবো না, এটা হচ্ছে আমাদের পশুকা। দেন হচ্ছে কশেরুকা। কশেরুকা মানে হচ্ছে আমাদের এই যে মেরুদণ্ডের ভিতরে হাত থাকে, মেরুদণ্ড আমাদের পিঠের ভিতরে, যে পিঠের এখানে যে মেরুদণ্ডের হাড্ডি থাকে, এটা হচ্ছে আমাদের কি? কশেরুকা। আচ্ছা দেন চলে আসো আমাদের করটি। করটি হচ্ছে যে আমাদের মাথার যে হাড্ডি আছে না, আমার কাছে যদি এখানে নাই, একটা হাড্ডি আছে আমার কাছে, অন্যগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এটা এটা হচ্ছে আমাদের মুখমণ্ডলীয় হাড়, তাই না? আচ্ছা এখন আসো করটি কি? করটি হচ্ছে এই যে আমার মাথার যে চুল আছে না, চুল যে জায়গাটার মধ্যে আছে, এটারে বলে করটি। আর করটিকা জিনিসটা কি? একটু ভুল বলছি, এই জিনিসটার বলা হচ্ছে করটিকা। আর করটি জিনিসটা কি? করটি মানে হচ্ছে এই যেমন মুখ থেকে শুরু করে, টুকুন থেকে শুরু করে পুরোটা মাথারে বলে করটি, বাট শুধু চুল যেখানে আছে এটা আমরা বলি করটিকা। আচ্ছা দেন হচ্ছে ফিমার আর হিউমেরাসের মস্তক। ফিমার আর হিউমেরাস, এই যে ফিমার, এটা হচ্ছে মানবদের সবচেয়ে বড় হাড়। এই ফিমারের একটা গোল মাথা আছে, এই মাথাটা, এটার ভিতরে কিন্তু নরম মজ্জা থাকে। মুরগির হাড় যখন খাইতে যাও তখন দেখো কামড় দিলে কিন্তু নরম করে মুড়মুড়িয়ে যায়, তাই না? এটা হচ্ছে ফিমারের মস্তক। একইভাবে আমাদের আরেকটা হাড় আছে, সেটা হচ্ছে হিউমেরাস। এই হাতের এটা হচ্ছে হিউমেরাস। এটারও একটা মাথা আছে, এই মাথার মধ্যে হচ্ছে আমাদের কি থাকে? অস্থিমজ্জা। আর এগুলা থেকে আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হয়। দেন আমার একটা জিনিস জানা লাগবে, প্রতি সেকেন্ডে প্রায় 26 লক্ষ লোহিত রক্তকণিকা তৈরি হয়। এটা পাশে স্টার দিয়ে রাখে, এমসিকিউতে থাকবে। আমরা জানি আমাদের একজন পূর্ণাঙ্গ মানুষের দেহে হচ্ছে প্রায় 50 লক্ষের মতো লোহিত রক্তকণিকা থাকে। ফর এক্সাম্পল, আমরা জানি ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকা থাকে 80 থেকে 90 লক্ষ, শিশু দেহে থাকে হচ্ছে 60 থেকে 70 লক্ষ, নারী দেহে থাকে 44 থেকে 49, আর পুরুষ দেহে থাকে হয়তো বা 48 থেকে 54 বা 53 এর মতো। মানে সহজ কথা, পূর্ণাঙ্গ মানুষের 50 লক্ষের আশেপাশে। কিন্তু দেখো প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত রক্তকণিকা তৈরি হয়, তখন অবশ্যই প্রতি সেকেন্ডে এতগুলো ধ্বংস হবে, নাহলে তো অনেক লোহিত রক্তকণিকা, পুরো দেহ লোহিত রক্তকণিকা ভেসে যাবে। আচ্ছা দেন আর কিছুই লাগবে না। দেন চলে আসো নিঃশ্বাস এবং প্রশ্বাস। আমাদের কঙ্কালতন্ত্র নিঃশ্বাস প্রশ্বাসের সহায়তা করে। যেমন কোন কঙ্কালতন্ত্র নিঃশ্বাস প্রশ্বাসের সহায়তা করে? বক্ষপিঞ্জর। এই যে আমার বুকের পিঞ্জরের হাড়গুলো আমাদের শ্বাস প্রশ্বাসের সহায়তা করে। ফর এক্সাম্পল, এগুলো যারা তোমরা শ্বসন তন্ত্র পড়ছো, আমার ক্লাসগুলো করছো, তারা জানো। তুমি শ্বাস নাও, দেখো শ্বাস নেওয়ার সময় আমার দেহ কিন্তু উপরের দিকে উঠে যায়। দেখো আবার যখন শ্বাস ত্যাগ করি, মাথা কিন্তু নিচের দিকে নেমে যায়। কেন নেমে যায় জানো? আমাদের এই বুকের এই পিঞ্জরের যে হাড়গুলো উপরের দিকে উঠে যায়। তার মানে শ্বাস প্রশ্বাসের সময় আমাদের পিঞ্জরের হাড়গুলো কিন্তু সাহায্য করে। দেন আমাদের শুনতে, শ্রবণ, কানে শুনতে 3টা হাড্ডি সাহায্য করে, এগুলো আমরা বলি কর্ণাস্থি। আমাদের কানে কিন্তু ছোট ছোট 3টা হাড্ডি থাকে,
একটা নাম মেলিয়াস, একটা নাম ইনকাস, একটা নাম স্টেপিস। এগুলো এখন জানার দরকার নাই, সামনে আসবে আমরা তখন পড়বো। এই নামটা আমরা পড়বো। এই কানে থাকে তিনটা, এই কানে থাকে তিনটা, ওইগুলো মানবদের সবচেয়ে ছোট হয়। এই কানের এগুলো কর্ণাস্থিগুলো কই থাকে? আমাদের কানের তিনটা অংশ, একটা হচ্ছে মধ্যকর্ণ, একটা বহিকর্ণ আর একটা অন্তকর্ণ। মধ্যকর্ণের মধ্যে আমার কর্ণাস্থিগুলো থাকে, এগুলো আমরা ওই যে অষ্টম অধ্যায় যেটা তোমাদের হচ্ছে সিলেবাসে নেই সেখানে আছে। আচ্ছা দেন আসো রোগ প্রতিরোধ। আচ্ছা রোগ প্রতিরোধে এখানে দাগ দাও, অস্থির এন্ডোথেলিয়াল তন্ত্র হচ্ছে রোগ প্রতিরোধ করে। এখন এন্ডোথেলিয়াল মানে কি বোঝায়? থেলিয়াল মানে বোঝায় আবরণ, আর এন্ডো মানে হচ্ছে ভিতরে। তার মানে অস্থির ভিতরে যে অংশটা আছে না, একদম মাঝখানে যে অংশ, এটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। এতটুকু জানলে হবে। দেন খনিজ লবণ সঞ্চয়, আমরা জানি যে ক্যালসিয়াম সমৃদ্ধ লবণ দ্বারা আমাদের অস্থি তৈরি হয়। কি কি লবণ দাগ দাও? ক্যালসিয়াম, ফসফরাস আর ম্যাগনেসিয়াম, এগুলো পাশে স্টার দিয়ে রাখো। এই তিনটা লবণ দিয়ে আমাদের ক্যালসিয়াম সরি আমাদের হচ্ছে অস্থি গঠিত হবে। দেন চলে আসো চাপ এবং আয়নিক সমতা, এটা লাগবে না। 11 নম্বর পয়েন্ট আসো, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেটা হচ্ছে আমাদের অস্থি একটা হরমোন তৈরি করে, ওই হরমোনটার নাম হচ্ছে অস্টিকলসিন। মাস্ট বি, এটা জানাই লাগবে। অস্থি যে হরমোনটা তৈরি করে এটা কি বলি আমরা? অস্টিওক্যালসিন। আর নামের সাথে মিল আছে, দেখো আমাদের বায়োলজিতে যখন অস্টিও শব্দটা আসবে না, অস্টিও দ্বারা আমরা অস্থিকে বুঝবো। অস্থি দ্বারা কাকে বুঝবো? অস্থিকে। তাহলে অস্থি যে হরমোনটা তৈরি করে, আর যেহেতু অস্থির মধ্যে ক্যালসিয়াম সমৃদ্ধ লবণ আছে, তাহলে দেখো ক্যালসিয়াম অস্টিও শব্দটা মিলে হয়েছে অস্টিওক্যালসিন, হরমোনটার নাম অস্টিওক্যালসিন। এখন এটার কাজ কি? এটার কাজটা হচ্ছে চিনি এবং চর্বি পরিমাণ নিয়ন্ত্রণ করে। চিনি এবং চর্বি পরিমাণ বাড়লে কমানো, কমলে বাড়ানো, এভাবে নিয়ন্ত্রণ করে। তো আমাকে এই জিনিসটা জানা রাখতে হবে। তাই না? আমাদের 12 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। তো রাসায়নিক শক্তির মধ্যে আমার যে জিনিসটা দেওয়া আছে, যে মানুষের বয়স বাড়ার সাথে সাথে লোহিত অস্থিমজ্জাগুলা পিত অস্থিমজ্জা হয়ে যায়। আমরা জানি আমাদের এই যে হাড়ের ভিতরে যে নরম অংশটা থাকে এটা লাল থাকে, তাই না? এগুলো আমরা বলি লোহিত অস্থিমজ্জা। হাড়ের মাঝখানে মুরগির হাড় যখন খাইতে যাও দেখুন একটু কাঁচা করে রান্না করলে ভিতরে কিন্তু লাল লাল অস্থিমজ্জাগুলো থাকে। বাট যখন বয়স বাড়ে তখন এই অস্থিমজ্জাগুলো লাল থাকে না, হলুদ হয়ে যায়। ওই জিনিসটারে আমরা বলি ইউলো বোন মেরো। বাট এটা ছিল কিন্তু লোহিত, রেড বোন মেরো। অস্থিমজ্জার ইংরেজি নাম হচ্ছে বোন মেরো, হাড্ডির ভিতরের অংশ। আর ইউলো মানে হলুদ, যেমন লোহিত হচ্ছে রেড আর ইউলো হচ্ছে হলুদ। এটাকে বাংলায় বলা হয় পিত অস্থিমজ্জা। তাহলে বয়স বাড়লে আমাদের লোহিত অস্থিমজ্জা থাকে না, হয়ে যায় পিত অস্থিমজ্জা। আচ্ছা দেন পিত অস্থিমজ্জায় একটা কোষ থাকে, ওই কোষটার নাম এডিপোস কোষ, এটা পাশিষ্ঠা দিয়ে রাখে, এটা আমাদের লাগবে। পিত অস্থিমজ্জাতে কোষটা থাকে, এটার নাম কি কোষ? এডিপোস কোষ। আর এই কোষটার কাজ কি? এটা হচ্ছে রাসায়নিক শক্তির আধার, এটা পাশিষ্ঠা দিয়ে আধার হিসেবে ভূমিকা পালন করে। মানে তুমি এই কোষটা হচ্ছে শক্তি জমায় রাখতে পারে সহজ কথায়, এবং এটা এমসিকিউতে প্রচুর আসে। দেন চলে আসো কঙ্কালতন্ত্রের উপাদান। কঙ্কালতন্ত্রের কি কি উপাদান আছে? কঙ্কালতন্ত্রের টোটাল হচ্ছে 5টা উপাদান। এই 5 শব্দটা থাকবে, 5টা উপাদান, আমাকে 5টা উপাদান জানা লাগবে। 1 নাম্বার যে উপাদানটা সেটা হচ্ছে অস্থি, 2 নাম্বারটা হচ্ছে তরুণাস্থি। আচ্ছা অস্থির এখানে এসে দাগ দাও, এটা হচ্ছে কঠিন আর ভঙ্গুর এবং ক্যালসিয়াম লবণ দিয়ে তৈরি। তো আমাদের এটাই তো অস্থি, এটাই তো আমাদের হাড়, তাই না? এই হাড়টিটা দেখতে দেখা যাচ্ছে অনেক স্ট্রং, তাই না? খুবই শক্তপোক্ত হয়, এবং শক্ত জিনিস কিন্তু খুব সহজে ভেঙে যায়। তাহলে অস্থি কিন্তু হবে কঠিন এবং ভঙ্গুর, যেহেতু শক্ত এই জন্য তো ভাঙে। বাট আমাদের এই যে কানের মধ্যে দেখো, এটা কিন্তু অস্থি না, এটাকে বলা হচ্ছে পিনা, কানের পিনা বা তরুণাস্থি। তরুণাস্থি জিনিসটা কি? দেখো শব্দটা ভাঙলে পাওয়া যায় তরুণ প্লাস অস্থি, তার মানে যে অস্থি এখনো পূর্ণাঙ্গ হয় না, তরুণ আছে। কোমলাস্থি, যে অস্থি কোমল মানে নরম, যে নাকের পিনা, কানের পিনা, এগুলো কিন্তু খুবই নরম। আর এগুলোকে বলা হয় কার্টিলেজ। কিন্তু কার্টিলেজ তো আর ভঙ্গুর হবে না, কারণ এটা তো নরম, এটা আঘাত দিলে ভাঙবে না, তুমি যাই করো ভাঙবে না, আঘাত করলে ভাঙবে না, এবং এটা কিন্তু কঠিন হয় না। তো এটা হচ্ছে নমনীয়, নর্মালি নমনীয় হয়। এবং এই যে কোমলাস্থি বা তরুণাস্থি, ওর তো কোষ থাকবে, তাই না? এখন ওই কোষের ভিতরে তো তরল পদার্থ থাকবে, এটা আমরা কি বলি? প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম। ওর ওর যে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের যে তরল পদার্থ, এটার নাম হচ্ছে কন্ড্রিন। যদি এখানে কন্ড্রিন লেখা আছে, আসলে কন্ড্রিন হবে। তো এটার পাশে একটা স্টার দিয়ে রাখো, যে তরুণাস্থি ম্যাট্রিক্সের নাম কি? কন্ড্রিন। আচ্ছা 2টা পয়েন্ট বললাম, তাহলে আরো 3টা উপাদান আছে। কি কি? একটা হচ্ছে লিগামেন্ট, একটা হচ্ছে টেন্ডন, আর একটা হচ্ছে কি সন্ধি? অস্থি সন্ধি। তো ফার্স্টে আসে লিগামেন্ট জিনিসটা কি। লিগামেন্ট বোঝানোর জন্য ফার্স্টে তোমার একটা জিনিস দাগাই দিই, এখানে একটা শব্দ দাগ দাও, অস্থির সাথে অস্থি শব্দটা দাগ দাও। টেন্ডনের জন্য দাগ দাও যে পেশির সাথে অস্থি, এটা একটা বক্স করে রেখে দাও, যে অস্থির সাথে অস্থি আর পেশির সাথে অস্থি। আর আরেকটা হচ্ছে অস্থি সন্ধি। অস্থি সন্ধি এখানে কাকে বলে ব্র্যাকেট দাও, আর দাগ দাও সন্ধি স্থল শব্দটা দাগ দাও, তাইলে হবে। এবার আসলে আমি বুঝিয়ে দিতেছি যে লিগামেন্ট কি, টেন্ডন মানে কি, আর অস্থির সন্ধি মানে জিনিসটা কি। আচ্ছা লিগামেন্ট, তো দেখো আমার যে, আমি যদি তোমাকে দেখাই, এটা আমার এই 2টা হাড্ডি আছে আমার কাছে, 2টা হাড়। এই যে একটা হাড়ের সাথে আরেকটা এভাবে জয়েন্ট হয় নর্মালি। এই যে এটা হচ্ছে আমাদের মানবের সবচেয়ে বড় হাড়, আমি উল্টা করে ধরছি, থাকবে হচ্ছে নর্মালি এইভাবে। এটা হচ্ছে মানবের সবচেয়ে বড় হাড়, এটা হচ্ছে ফিমার। আর এটা হচ্ছে আমাদের পায়ের নিচের হাড়, মানে হাঁটুর নিচে থাকে, এটা হচ্ছে আমাদের টিবিয়া। এই 2টা হাড় যখন একসাথে যুক্ত হয়, তখন খেয়াল করো এই যুক্ত হাড্ডির সাথে যখন হাড্ডি যুক্ত হয়, এখানে কিন্তু একটা জয়েন্ট ফর্ম করে, তাই না? এই জিনিসটাকে বলা হয় লিগামেন্ট। কি? লিগামেন্ট। তবে লিগামেন্ট মানে কিন্তু হাড্ডি বোঝায় না, লিগামেন্ট মানে হাড্ডি বোঝায় না। তার আগে আমি একটা জিনিস তোমাকে একটু দেখাই নিই, তাহলে বুঝতে পারবো। তো এটা হচ্ছে একটা হাড্ডি,
এই যে ধরো এটা হচ্ছে একটা হাড্ডি আর এটা হচ্ছে একটা হাড্ডি, ওকে। এই যে ধরো এটা হচ্ছে একটা হাড্ডি, দুইটা হাড্ডি। এখন দেখবা হাড্ডির উপরে তো আর খালি হাড্ডি থাকে না, হাড্ডির উপরে মাংস থাকে। এই ধরো হাড্ডির উপরে এটা আমি একটা মাংস দিলাম, আমি কালারটা একটু চেঞ্জ করে দেখাই, কালো করে। ধরো এই হাড্ডির উপর আমি মাংস দিলাম, আসে না কেন? আচ্ছা এই যে খেয়াল করো, ধরো আমি হাড্ডির উপরে মাংস দিলাম, এই যে হাড্ডির উপর মাংস, এই পাশেও মাংস আছে, এই পাশেও মাংস আছে। বাট যেটা হয়, হাড্ডির সাথে যখন মাংস লাগতে যায় তখন মাংসের একটা অংশ একটু শক্ত হয়ে যায়। কোন অংশটা শক্ত হয় আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, ধরো আমি হলুদ কালার, সবুজ কালার দিয়ে দেখাচ্ছি। দেখো এই হাড্ডির সাথে যখন মাংস লাগতে যায়, এই যে অংশটা হাড্ডির সাথে লাগছে, এই অংশটা কিন্তু আর মাংস থাকে না, এটা একটু রাবারের মতো শক্ত হয়ে যায়। এই যে আমরা যখন অনেক সময় গরু গোস্ত খাওয়ার সময় দেখবা যে মাংসের একটার সাথে একটা রাবারের মতো থাকে, হলুদ কালারের, এটা তোমরা খাইতে যাও, চিবাইতে চাও, কতক্ষণ ধরে চিবাও চিবাও চিবাও, আর খাইতে পারো না। না খাইতে পারে কি করো তোমরা, এদিকে একবার তাকাও, ওইদিকে একবার তাকাও, টক্কর করে গিলে খাইয়ে ফেলো, তাই না? আবার অনেকে এটা খাওয়ার ভয়ে এই ধরনের মাংসের পিস নেয় না। তো আমাদের এই হাড্ডির সাথে যে মাংসটা লাগানো থাকে, হাড্ডির সাথে মাংস লাগানো আছে, যেই জায়গার মধ্যে এই লালটা হচ্ছে হাড্ডি, কালোটা হচ্ছে মাংস, বাট এই যে সবুজ অংশটা, যে অংশটা হচ্ছে হাড্ডির সাথে টাচ লাগানো, ওই অংশের মাংসটা না থাকে মাংস, না হয় হাড্ডি, দুইটার মাঝামাঝি, মাংস নরম হাড্ডি শক্ত, দুইটার মাঝামাঝি অংশের মতো হয়ে যায়, রাবারের মতো হয়ে যায়, ওই জিনিসটাকে আমরা বলি টেন্ডন। তার মানে আমাদের টেন্ডন জিনিসটা কি বোঝায়, পেশির সাথে অস্থির একটা কানেকশন, পেশির সাথে কার কানেকশন, অস্থির। আচ্ছা, দেন পরবর্তীতে আসো, আমি যদি আমার তোমাকে দেখাই লিগামেন্ট জিনিসটা কি, ধরো এটা হচ্ছে আমার একটা হাড়, এটা হচ্ছে আরেকটা হাড়, এটা ধরো হচ্ছে আরেকটা হাড়, এই দুইটা হাড় যখন একসাথে কানেকশন হয়, কানেকশন হওয়ার সময় তুমি দেখবা, আমি কালারটা চেঞ্জ করে দেখাই, এই দুইটা যখন একসাথে কানেকশন হয়, এই কানেকশনের মাঝখানে দেখবে হাড্ডির উপরে একটা নরম নরম একটা অংশ থাকে, এই হাড্ডির উপরে একটা নরম একটা অংশ থাকে, তাই না? তরুণাস্থির মতো একটা অংশ, তাই না? তরুণাস্থির মতো একটা অংশ থাকে। আচ্ছা, এটা তো তরুণাস্থি, হাড্ডির উপরে মাথার উপরে যে অংশ থাকে এটা তরুণাস্থি। দেন এই হাড্ডির সাথে এই হাড্ডির কানেকশন লাগানো থাকে না, এরকম আরেকটা মাংসখণ্ডের মাধ্যমে। একটা মাংস তো হাড্ডির উপরে থাকেই, বাট একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি লাগানোর জন্য আমাদের একটা কানেকশন তৈরি হয় না, ওই কানেকশন যে তৈরি হয় এই জিনিসটারে আমরা বলি লিগামেন্ট। লিগামেন্ট কি করে, দুইটা হাড্ডিরে একসাথে যুক্ত করে না, লিগামেন্ট হচ্ছে একটা অস্থির সাথে আর একটা অস্থির কানেকশন করে। এই যে এটা একটা মাংসখণ্ডের মতো, রাবারের মতো, বাট এটা কি করে, একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি কানেকশন করছে। বাট একটু আগে যেটা বলছো, ওটা ছিল টেন্ডন, হাড্ডির সাথে একটা পেশির কানেকশন করছে। তারপর লিগামেন্ট মানে হচ্ছে হাড্ডির সাথে, লিগামেন্ট মানে হচ্ছে হাড্ডির সাথে হাড্ডি বা অস্থির সাথে অস্থি, আর টেন্ডন হচ্ছে অস্থির সাথে পেশি। দেন আরেকটা শব্দ হচ্ছে অস্থি সন্ধি, জিনিসটা কারে কয়? দেখো অস্থি সন্ধি মানে বোঝায় এই পুরোটা প্লেস, এই পুরোটা জায়গাকে বলা হয় অস্থি সন্ধি। অস্থি সন্ধির মধ্যে একটা হাড়ের মাথা থাকে, আরেকটা হাড়ের মাথা থাকে, দুইটা হাড়ের মধ্যে যে তরুণাস্থি ওইটা থাকে। দেন এখানে হচ্ছে লিগামেন্টটা থাকে, দেন এখানে হচ্ছে কিছু তরল পদার্থ থাকে, তাই না? সাইনোভিয়াল তরল যেটাকে আমরা বলি, তোমরা সাইনোভিয়াল অস্থি সন্ধি হয়তো বা নাম শুনছো। তো এই পুরোটা জিনিসকে, এটা হচ্ছে একটা ব্যাপক শব্দ, অস্থি সন্ধি মানে একটা প্লেস, সন্ধি মানে কি, যেখানে মানুষ সন্ধি করে। তোমরা হুদয় বিয়ের সন্ধি পড়ছো, তারা ইসলাম শিক্ষা পড়ছো। তো এই পুরোটা প্লেসকে বলা অস্থি সন্ধি, যেখানে লেখা আছে দেখো, ও সন্ধি স্থল, স্থল মানে কি বোঝায়, একটা জায়গা। তার মানে অস্থি সন্ধি মানে হচ্ছে অস্থি অস্থি যে তারা একসাথে যুক্ত হয়, ওই যে জায়গাটা, ওই জায়গাটার নাম অস্থি সন্ধি। বাট লিগামেন্ট মানে হচ্ছে একটা রাবার মতো অংশ, যেটা হচ্ছে দুইটা হাড়কে একসাথে যুক্ত করা, ওইটা বলে লিগামেন্ট। তো এই হচ্ছে আমাদের যে অস্থি, লিগামেন্ট, টেন্ডন এবং তরুণাস্থি।